তুরের এমন ভয়ার্ত কণ্ঠ শুনে ভুরু কুঁচকে তাকায়, কিন্তু পরক্ষণে বুঝতে পারে তুর কেন ভয় পাচ্ছে। এটা ভেবে বেশ হাসি পায় তীব্রের, কিন্তু নিজের হাসি আটকে রেখেও তুরের কাছে যেতেই তুর নিজেকে গুটিয়ে ভয়ে চুপসে যায়। তীব্র হালকা হেসে ওর পাশে থাকা টেবিল লাইট অন করে বলে, কি অদ্ভুত তুমি তুর, তোমার ঘরে একটা প্রত্যাশিত লোক এসে তোমার কাছে যেতে চাইলো, আর তুমি কোনো শব্দ না করে ভয়ের চোখ বন্ধ করে নিলে। আসলে কি জানো, তুমি না চাইলে আমি তোমার কাছে তো ছাড়ল তোমার রুমে এতক্ষণ থাকতে পারতাম না। আর এ থেকে বোঝা যায় কতটা ঘৃণা করো তুমি আমায়, আর কতটা অসহ্যের আমি তোমার কাছে। কথাগুলো বলে অদ্ভুত হাসল তীব্র। ওর কথার জবাব নেই তুরের কাছে, তবে ওর চোখ খুলে বেশ অবাক হয় তীব্রকে নিজের থেকে দূরে দেখে। পরক্ষণে তীব্র নিজের শার্টটা খুলে আয়নার সামনে দাঁড়াতেই তুর চোখ বন্ধ করে নেয়, কারণ তীব্রের উন্মুক্ত পিঠে চোখ পড়তেই নজর স্থির রাখতে পারেনি তুর। বিভৎস লাগলো ওর উন্মুক্ত পিঠ। তীব্র আয়নাতেই শিকারীর নজরে তুরকে দেখল, তারপর ওকে ডাকল, তুর। তীব্র কয়েকবার ডাকলেও তুর সাড়া দিল না। কিছুক্ষণ পর ও ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালো। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়েছিল, যাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। তীব্রের চোখে চোখ পড়তেই ও আবার চোখ নামিয়ে নিল। তাই দেখে তীব্র তুরের কাছে যায়। তুর এসব দেখবে না বলে নিজের হাত দিয়ে চোখ আড়াল করে নেয়, কিন্তু তীব্র যে এগুলো দেখাবেই তাই ও জোরপূর্বক ওর হাত সরিয়ে পিছনে আটকে রেখে তুরের থুতনি ধরে উঁচু করে। প্রথমে চোখ না খুললেও এবার তুর চোখ খুলে ওর দিকে তাকায়। নজর কেন লুকাচ্ছ? তোমার ভালোবাসার উপহার তুমি দেখতেই ভয় পাচ্ছ কেন? তোমার তো আনন্দ হওয়ার কথা, তাই না? আমি? তুরের চোখে স্পষ্ট পানির আভাস পেল তীব্র। ওর কণ্ঠে জড়তা। তুর যেটা সহ্য করতে পারবে না তীব্রের চেয়ে ভালো কে জানে। শাওনের এই আঘাত তীব্রের জন্য যে কতটা আশীর্বাদ সেটা শাওনকে বলতে ইচ্ছে করলে উপায় নেই। শাওন নিজের অজান্তেই কতটা উপকার করেছে ওর। কি হলো, ভালোবাসার এত সুন্দর উপহার দিয়ে খুশি নাও তুমি? অনেক খুশি আমি। কেন জানো? কারণ চাইলেও সহজে এই উপহারের দাগ মেটানো সম্ভব নয়। আমি এটা চাইনি তীব্র। তুর অপরাধীর চোখে তাকিয়ে রইল। ওর চোখ দিয়ে পানি পড়ছে। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কেঁদে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। এই সারমর্ম অর্থ আজ পেয়ে গেলাম তুর। আমার পাওয়া বিচার শ্রেষ্ঠ, কারণ দণ্ডদাতা আর দণ্ডিত ব্যক্তি দুজনেই কষ্ট পেয়েছে। কেন বলছেন আমাকে? দেখতে চাইনি এসব। কাঁদতে লাগলো। বারে, যেই বুকে মাথা রেখে এতক্ষণ ক্ষতের ব্যথা বাড়ালে এখন তা দেখতে পারবে না কেন? নিশ্চুপ তুর। আচ্ছা যাও, দেখতে হবে না, পারলে একটু মলম লাগিয়ে দিও। তোমাকে আটকে রাখার অনেক শাস্তি পেয়েছি আমি, হয়তো আরও পাবো। যাও ছাড়ো, কি আর করার আছে? আমি মরলেই সবার মতো তুমিও খুশি হবে, তবে মনে করে কাদার মানুষের মতো তেমন কেউ থাকবে না। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল তীব্র। তারপর ওভাবে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। কখন যে চোখ লেগে গেল জানে না ও। হঠাৎ করে তীব্র ব্যথায় নরম হাতের আভাস পায়, আর চোখ থেকে পড়া গরম পানির। ঘুমটা এসেও যেন চলে গেল, কিন্তু ও নড়াচড়া না করে ওভাবেই শুয়ে রইল। এটা বুঝতে পারছে তুর ওর ব্যথার ওপর মলম দিয়ে দিচ্ছে আর চাপা সরে কাঁদছে। এটা দেখে তীব্র মনে মনেই বলল, ব্যথা যখন তোমার জন্য পেয়েছি, ঔষধ তো তোমাকে দিতেই হতো। তুর আবার যখন ওর পিঠ স্পর্শ করতে যায় তখনই তীব্র ওর হাত ধরে। চমকে ওঠে তুর। ও তুরের কোলে মাথা দিয়ে পেটে মুখ গুজে দেয়। ওর পেটে কয়েকটা চুমু দিয়ে বলে, আমাদের বেবিকে মারতে পারবে তুর? আমার ব্যথাই তো সহ্য করতে পারো না, তাহলে নিজের বেবিকে কিভাবে? তুর কিছু না বলেই কেঁদে দিল। তীব্রের প্রশ্নের উত্তরও পেয়ে গেছে। তুর মানসিকভাবে কতটা সরল তা তীব্রের জানা। তুর ওকে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি যেমন খারাপ লোক, আমিও তেমন খারাপ মা। আমার বেবিকে নিয়ে আমি কি করব জানি না, তবে আদালতে আপনাকে শাস্তি ঠিক দেবে। তুরের ছেলে মানুষই কথায় তীব্রের রাগ আর হাসি দুটোই পায়। ও উঠে তুরকে কপালে চুমু আঁকে, তারপর বলে, তোমায় আটকে রাখার যথেষ্ট শাস্তি আমি পেয়েছি তুর, তাই আর শাস্তি নিতে পারবো না। এরপর যা শাস্তি দেওয়ার তা তুমি নিজের হাতেই দেবে। তুর এখনও ছেলে মানুষ, এই দুনিয়ার মারপ্যাচ এখনও বোঝে না। ও ভেবেছে হয়তো সাক্ষী প্রমাণ দিয়ে তীব্রকে শাস্তি দিয়ে ফেলতে পারবে, কিন্তু ও জানে না দুনিয়াটা ওর ভাবনার মতো সহজ নয়।
এতে ওকে বোকা বলাও চলে না, ওর বয়সে এসব বোঝার ক্ষমতাও নাই, ওর ম্যাচুরিটি এখনও আসেনি ওর মধ্যে। বড্ড বেশি সহজ সরল মেয়েটি, তাই তো এত কিছুর পরেও ওর ব্যথায় কাঁদে। তখনই মোবাইলের রিংটোন বেজে ওঠে। বুঝতে পারে ওকে চলে যেতে হবে, ভোরের আলো ফোটার আগেই থানায় যেতে হবে। কিন্তু তুর জেগে থাকা অবস্থায় যাওয়া যাবে না। ও তুরকে টেনে বুকের মাঝে নেয়, তারপর বলে, আমি খারাপ লোক, কিন্তু তুমি খারাপ মানব, আর তা আমি হতেই দেব না। আপনি কয়েকটা দিন তুর, তারপর তুমি আর আমার বেবি দুজনেই আমার কাছে থাকবে। আমি নিজের থেকে দূরে রাখার রিস্ক নেব না। তুর কিছু বলতে যাবে, তার আগেই তীব্র ওর মুখে স্প্রে করে। মুহূর্তের মাঝেই তুর ঘুমিয়ে পড়ে। তাই দেখে তীব্র ওর ডান কপালে চুমু এঁকে ওকে ঠিকভাবে শুয়ে দেয়। উপায় থাকলে আদালতের দেয়া শাস্তি মাথা পেতে নিতাম, কিন্তু তুমি জানো না তোমার কাছে কি আছে। এই বেবির মূল্য তোমার ধারণার বাইরে। আমি না থাকলে বেবিকে বাঁচানো তোমার পক্ষে সম্ভব না তোর। মানুষ নিজ স্বার্থে কতটা নিচে নামতে পারে তার ধারণা হয়নি তোমার। তুমি পারবে না এই বেবিকে বাঁচাতে, মেরে ফেলবে ওকে। তাই আমি রিস্ক নেব না। নিজের বেবি আর তোমার জন্য আমি নিরুপায়। তারপর তীব্র বেরিয়ে আসে বাড়ি থেকে। ঋদ্ধ ওর অপেক্ষায় ঘুমিয়ে গেছে। ঋদ্ধ, এই ঋদ্ধ। কে কে ধরপড় করে ওঠে। ও স্যার, আপনি আবার ঘুম? তীব্র গাড়িতে উঠে গাড়টা মারতেই ও গাড়ি স্টার্ট দেয়। তীব্র খেয়াল করলো ও আমতামতা করছে। কিছু বলবে? স্যার, আপনি যদি পালাতে চান তবে পারেন, তা না হলে আপনি তুরের কাছে গেলেন, বুঝলাম, কিন্তু করলেনটা কি? প্রতিশোধ নেওয়া তো আপনার দ্বারা হবে না। আমাকে কি রোড সেট রোমিও মনে হচ্ছে, নাকি বাংলা মুভির নায়ক নায়িকার জন্য জেলে চলে যাব? তাহলে সময় হলে জানতে পারবে। আর জেনে কাজ নেই। আমার মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার ইচ্ছে এখন নেই আমার। চুপচাপ গাড়ি চালাও। সকালে তোয়ার রুমে এসে দেখে তোর বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। কিরে, এভাবে বসে আছিস কেন? ভয় থেকে মুক্তি পাওয়া না গেলে কি করতে হয়? কথাটা শুনে থমকে যায় তোয়া। ও গিয়ে তুরের কাঁধে হাত রেখে বলে, এখনও তীব্রকে ভয় কেন পাচ্ছিস? ও তো জেলে, কাল শাস্তি হয়ে যাবে, বেঁচে যাবি তুই। তুর শান্তভাবে ওর দিকে তাকিয়ে গলায় পেঁচানো ওড়নাটা সরিয়ে দিতেই থমকে যায় তোয়া। গলার জায়গায় একটা সদ্য বাইটের দাগ স্পষ্ট। এরপরেও তোর মনে হয় আপু ওনার থেকে আমি মুক্ত? মানে তীব্রের বন্দিনীর চিহ্ন। এত কিছুর পরেও নিজেকে মুক্ত করতে পারলাম না, ওনার বন্দিনী হয়েই রইলাম। ওনার বন্ধ দরজার তুমি হয়ে। কাল কোর্টের রায় দেওয়া হবে। কারো কোনো ধারণা নেই কি হতে পারে। এই পর্যন্ত যা হয়েছে তা হলো তীব্রকে শাস্তি পেতে হবে, তবে যদি সবটা ঠিক থাকে তো। পরের দিন সবাই রায় শোনার জন্য অপেক্ষা করছে। তীব্রকে কাঠে গড়ায় আনা হয়েছে তোর নিচে বসে। তুরের চোখে চোখ পড়তেই তোর চোখ নামিয়ে নেয়। কেন তা জানে না। তীব্র হালকা হাসলো সব কিছু দেখে। জাজ রায় ঘোষণা করতে যাবে, ঠিক তখনই তীব্র নিচের দিকে তাকিয়ে ডান হাত উঁচু করে কাঠে গড়ায় দাঁড়িয়ে বলল, 1 মিনিট ইওর অনার, আমি কিছু বলতে চাই। জর্জ ইতস্তত হয়ে জিজ্ঞেস করলো, কেসের এই শেষ মুহূর্তে কি বলতে চান আপনি? ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করার জন্য, কিন্তু আমি নিরুপায়। আমার শুধু একটাই প্রশ্ন, এই আদালতে মানুষ কেন আসে? সঠিক বিচার পাওয়ার জন্য। রাইট। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সত্যতা যাচাই করে সঠিক বিচার পাওয়ার জন্য। কিন্তু এখানে সঠিক বিচার হচ্ছে না, আমার ওপর অন্যায় করা হচ্ছে। এটা শুনে ওখানকার সবাই বেশ অবাক হয়। জর্জ বেশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলতে চাইছেন আপনি? এটাই যে সঠিক বিচার তখনই সম্ভব যখন উভয় পক্ষের প্রতিটি তথ্য প্রমাণ অতি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করা হয়। কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। এখানে শুধু ভিকটিমের মতামত আর আমার স্বীকারোক্তি পর্যবেক্ষণ করা হয়েছে, কিন্তু আমার অপরাধের কারণ কেউ জানতে চায়নি। তখনই তুরের পক্ষের উকিল বলে ওঠে, মাই লর্ড, ডক্টর রায়হান নিজেকে বাঁচানোর জন্য কেসের মোড় অন্যদিকে ঘোরাতে চাইছে। নো ইওর অনার, আমি কেসের মোড় ঘোরাতে চাইছি না বা নিজেকে নির্দোষ প্রমাণ করতেও চাইছি না। আমি শুধু কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে উন্মোচন করতে চাই, যা ছাড়া এই কেসের ন্যায় বিচার নির্ধারণ করা কখনোই সম্ভব না। আপনি? বিপক্ষের উকিল কিছু বলতে গেলে জর্জ তাকে থামিয়ে বলে, আদালতের কাজ হচ্ছে ন্যায় বিচার করা, আর আপনি যদি মনে করেন এই বিচারে আপনার সাথে অন্যায় করা হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে তার সুযোগ দেওয়া হবে। কিন্তু আপনার এটা মাথায় রাখা প্রয়োজন ছিল, শুরুতেই কেসের সাথে জড়িত সমস্ত তথ্য আপনার আদালতে পেশ করা উচিত।
আমি খুব দুঃখিত তার জন্য। আমাকে আগে থেকেই সব তথ্য দেওয়া উচিত ছিল। সে যাই হোক, আমি দেরি করে বলার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। বলুন, নিজের পক্ষে কি বলার আছে আপনার? নিজের পক্ষে কিছু বলার আগে আমি এই কেসের ভিকটিম, মানে যাকে আটকে রাখা এবং অত্যাচারের দায়ে দোষী, সেই মিস তুরকে কিছু প্রশ্ন করতে চাই। কথাটা শুনে তুরের বুক মোচড় দিয়ে ওঠে। কি করতে চাইছে তীব্র? আর হ্যাঁ, অবশ্যই কয়েকটা ডকুমেন্টস পেশ করতে চাই। ঋদ্ধ গিয়ে কিছু ডকুমেন্টস আর ছবি দেয়, যা সে জর্জের কাছে দেয়। সেগুলো দেখে ওনার চোখ কপালে বিস্ময় কাটিয়ে ওঠার আগে তীব্র বলে, আমি মিস তুরকে কিছু জিজ্ঞেস করার পারমিশন পেতে পারি? পারমিশন গ্যারান্টেড। তুরকে কাঠগড়ায় ডাকা হলো। তুর ভয়ে ভয়ে কাঠগড়ার দিকে এগিয়ে গেল। তারপর কয়েকটা ঢোক গিলে তীব্রের দিকে তাকালো, কিন্তু তীব্রের চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নিল। তীব্র দুহাত গুজে তুরের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, সো মিস তুর, আপনার কথা অনুযায়ী আমি আপনাকে আটকে রেখেছি 3 মাস। তারপর আপনার সাথে জোরপূর্বক বলতে গিয়েও থেমে গেল। সে যাই হোক, তারপর আপনাকে বিয়ের জন্য ফোর্স করেছি। আর এখানে সবাই জানে আপনাকে বিয়ে করার শর্ত স্বরূপ আমি আমার দোষ স্বীকার করেছি, তাই তো? মাথা নাড়ায় তুর। আপনার মনে হয় না ব্যাপারগুলো হাস্যকর? মানে যেই মেয়েকে আমি কোনো রকম ক্ষতি ছাড়া 3 মাস আটকে রাখলাম, কোনো রকম খারাপ আচরণ করলাম না কেন, তার তখনও 18 বছর পূর্ণ হয়নি। যখন তার 18 বছর পূরণ হলো, তখন তার সাথে জোরপূর্বক ফিজিক্যালি ইনভলভ হয়ে তারপর তাকে বিয়ের জন্য ফোর্স করতে চাইলাম। আর তখন কি হলো? সে নিজেই বাড়ি থেকে পালিয়ে গেল বিয়ে করবে না বলে। তার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম, তারা না করে দিল। আর বিয়ের শর্ত মোতাবেক নিজের দোষ স্বীকার করলাম। কাহিনী এরকম কিছু ছিল, তাই না তোর? চোখে পানি এসে গেল তুরের। কি প্রমাণ করতে চাইছে তীব্র? ও যা বলছে সবই তো এরকম। কিন্তু এটা শুনে আশপাশের মানুষের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। সাইলেন্স প্লিজ। আর ডক্টর রায়হান, এসব বলে আপনি কি বোঝাতে চাইছেন? এটাই যে ব্যাপারগুলো আসলে অবাস্তব আর হাস্যকর নয় কি? যদি সত্যি আমার খারাপ মোটিভ থাকতো, তাহলে আমি ওকে বিয়ে করার জন্য তো পাগল কেন হতাম? এমন তো নয় আমি কোনো মেয়ে পাবো না। এটা শুনে আদালতে হাসির রোল পড়ে যায়। জর্জ আবারও সবাইকে সাইলেন্ট হতে বলে। তীব্রের কথায় কেসের মোড় ঘুরে গেছে। যাই হোক, আমি মিস তুরকে কিছু প্রশ্ন করতে চাই। আশা করি তার অনুমতি আমি পাবো। পারমিশন গ্যারান্টেড। ধন্যবাদ। জর্জকে সম্মান প্রদর্শন করে তুরের দিকে তাকে অদ্ভুত হাসল। সো মিস তুর, আমার প্রথম প্রশ্ন, নাম্বার 1, আপনার সাথে আমার কিভাবে দেখা হলো? পুলিশ রেকর্ডে আপনার বিএফের সাথে পালিয়ে যাওয়ার পর ইনফরমেশন আছে সেই বিএফকে। তুর কি বলবে বুঝতে পারছে না, কারণ যদি তীব্রের সাথে প্রথম দেখার কথা বলে তাহলে হোটেলের কথা বলতে হবে, যা ওর জন্য চরম অপমান। ওর বাবা এটা জানতে পারলে কী হবে জানে না, তাইও চুপ করে রইল। এটা দেখে তীব্র আবার বলল, দ্বিতীয় প্রশ্ন, আমি আপনাকে আদৌ কোনো দিন মেরেছিলাম কি না? কারণ ছাড়া। তুর চুপ, কারণ তুরকে মেরেছিল যখনও আত্মহত্যা করতে গিয়েছিল। এছাড়া তীব্র ওর গায়ে কখনো হাত তোলেনি। তৃতীয় প্রশ্ন, আমি আপনার সাথে জোরপূর্বক কোনো সম্পর্কে গিয়েছিলাম নাকি দুজনের অনুমতিতে? আর আপনার 18 বছর হওয়ার আগে কি আমি আপনার কাছাকাছি গিয়েছিলাম, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে? এবারও তুর চুপ। চতুর্থ ও শেষ প্রশ্ন, এত কিছুর পর আপনাকে যখন আমি ধর্মীয় মতে বিয়ে করতে চাইলাম, তখন আপনি পালিয়ে কেন গিয়েছিলেন? আর আমাকেই বা এটা বলে ধোঁকা কেন দিয়েছিলেন যে আপনার পরিবারের সবার সামনে আমি আপনাকে আটকে রাখার দোষ স্বীকার করলে আপনি আমাকে বিয়ে করতে রাজি হবেন? কিন্তু তা না করে আমাকে পুলিশে দেওয়ার মানে কি? তীব্রের কথা শুনে সবার মাথায় হাত। তুরের কাছে কোনো জবাব নেই। কি হলো, বলছেন না যে মিস তুর? তুর কি বলবে জানে না, কারণ কাহিনীর সব অংশ ওর জানা নেই। তীব্র যতটুকু ওকে জানিয়েছে ও ততটুকুই বলেছে। আর তার সবার কাছে বাচ্চার অগোছালো কিছু কথা ছাড়া কিছু না। আচ্ছা, আমি বলছি। প্রথম প্রশ্নের উত্তর, তুরের সেই বিএফ আমি, আর তার প্রমাণ আমার আর তুরের ছবি যা আদালতে পেশ করা হয়েছে। তুরের সাথে বিভিন্ন সময় তোলা হাস্যোজ্জ্বল ছবি যা ওই 1 মাসই তুলেছিল। আর তাই বলা চলে উনি স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে আমার কাছে এসেছিলেন। আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমার কাছে আসার পর সে নিজের বাড়ি ফেরার জন্য পাগল হয়ে যায়, যার কারণে আমি তাকে আটকে রাখতে বাধ্য হই। কারণ এটা যদি পাবলিকের কাছে যেত যে দেশের সেরা বিজনেসম্যানের গার্লফ্রেন্ড নিজের চেয়ে বয়সে অনেক ছোট, তাও নাবালিকা একটা মেয়ে, আর সে নিজের বাড়ি থেকে পালিয়ে তার কাছে উঠেছে, সেটা খুব খারাপ।
দেখাতো, তাই না? আর আমার পক্ষে তাকে বিয়ে করা সম্ভব ছিল না, কারণ ও তখনও 18 বছরে পা রাখেনি। আর ওকে নিজের বাড়ি ফিরিয়ে দেওয়াও সম্ভব ছিল না, কারণ আমি তখন কয়েকবারের জন্য বিদেশ গিয়েছিলাম, যার ডিটেলস আদালতে পেশ করা হয়েছে। তাছাড়া নানা রকম ঝামেলায় তা হয়নি। আমি ওকে ছাড়তে চাইতাম না, কারণ তাহলে ওর পরিবার এটা মেনে নিত না। তাই বাধ্য হয়ে নিজের কাছে জোরপূর্বক আটকে রেখেছিলাম। তুর তীব্রের কথায় অবাক হয়ে রইল। এই ঘটনাগুলো এমনভাবে সাজালো যে তুরের আর কিছু বলার নেই। তুরের সত্যি সবার কাছে বাচ্চার বায়না মনে হবে। এবার আসি তৃতীয় প্রশ্নের উত্তরে। হ্যাঁ, আমি তুরের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছি, তা ওনার সম্মতিতে। আর সেটা ওর 18 হওয়ার পর, মানে যে বয়সে একটা মেয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন ওনাকে কোনো প্রকার ফোর্স করেছি কি না। তুরকে জিজ্ঞেস করা হলে ও বলতে যাবে তীব্র অজ্ঞান অবস্থায় ওর সাথে জড়িয়েছে। তার আগে তীব্র বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, হ্যাঁ কি না জবাব দাও, তোমার সজ্ঞানে জোর করেছি কি না। তুর প্রচণ্ড শক, ভাবার মতো অবস্থায় নেই ও। তোর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এটা দেখে তীব্র স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর আবার বলল, আমার চতুর্থ প্রশ্নের উত্তর। তখনই বিপক্ষের উকিল বলে উঠল, ও হয়তো ছোট ছিল তাই আবেগের বশে আপনার সাথে জড়িয়েছে। তাহলে আপনি কেন একজন দায়িত্ববান মানুষ হয়ে অবৈধ সম্পর্কে জড়ালেন? এইটা শুনে তীব্র কাঠগড়ায় হাত রেখে উকিলের দিকে একটু ঝুঁকে বলে, আপনি যাকে ছোট বলছেন সে আমার চেয়ে বয়সে ছোট হলে অবুঝ নয়। 18 বছরের একটা মেয়ে সবটাই বোঝে। আর কোন সম্পর্ককে অবৈধ সম্পর্ক বলছেন আপনি? আপনি কি বলতে চাইছেন মেয়েটির সাথে কোনো সম্পর্ক ছাড়া জড়ানোটা বৈধ সম্পর্ক? তাহলে বলতে হবে আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক অবৈধ। কি বলতে চাইছেন? প্রচণ্ড রেগে যায়। বলতে আর দিলেন কই, কাহিনীর চমক তো এখনও বাকি। ইওর অনার, আমি আগেই বলেছি তুর যখন আমার কাছে এসেছিল তখন ওর 18 বছর পূরণ হয়নি। তাই আমি চাইলেও ওকে বিয়ে করতে পারতাম না। কিন্তু যখন 3 মাস পর ওর 18 হয়ে গেল তখন আর সেই বাধাটা আমার ছিল না। মানে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সব জায়গায় পিনপতন নীরবতা বিরাজ করছে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই তীব্র বলে ওঠে, মিস তুর। মিস নয়, মিসেস তুর। কারণ ওনার 18তম জন্মদিনের কয়েকদিনের মধ্যেই ওনার সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তার মূল কপি আপনার হাতে। জর্জ কাগজটা দেখলো আর কথাটা শুনেই তুর মাটিতে বসে পড়ল। এবার তীব্রের কথার মানে বুঝলো। তীব্র পাহাড়ে কেন সবসময় ওকে কেন নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল। বিয়ের কথায় সবসময় ধর্মমতে বিয়ে করার কথা কেন বলতো। আর কেনই বা সেদিন রাতে এসে বলেছিল তীব্র ওর, কারণও বিয়ের রেজিস্ট্রি করে রেখেছিল। কিন্তু কখন আর কেনই বা তুরকে বলল না। তখনই তীব্র এমন কথা বলল যাতে সবাই আরও কেঁপে উঠল। তুর যে শুধু আমার বিয়ে করা বউ তা নয়, আমার মোট প্রপার্টির 25% শেয়ারের মালিক মিস তুর, যা 3 মাস আগে বিয়ের সময় ওনার নামে করেছি আমি। এবার আপনারাই বলেন, এইসবের পর আপনাদের সিরিয়াসলি মনে হয় আমি তুরকে ব্যবহার করেছি, নিজে অন্যায় করেছি, নাকি বিয়ে করে বউয়ের সম্মতিতে নিজের স্বামী স্ত্রীর সম্পর্ক পালানোর জন্য অপরাধ করেছি? অবশ্যই 25% শেয়ারের বিপরীতে বিয়ে করা স্ত্রীর সম্মতিতে হক আদায় করে কোনো অন্যায় আমি করিনি। আদালতে কারো মুখে কোনো কথা নেই। তুর কোনো কিছু ভাবার পর্যায়ে নেই, পাথর হয়ে গেছে। তুরের বাবা, তান, তোয়া কেউ যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারল না। এবার বিপক্ষের উকিল সংশয় নিয়ে বলে উঠল, সবই তো বুঝলাম ডক্টর রায়হান, কিন্তু একটা জিনিস না, আপনাদের এই বর্তমান যুগের ডিজিটাল প্রেম কথা এভাবে পাবলিক করা মানে কি? আপনার বিয়ে করা বউ বিয়ে করবে না বলে কেন পালিয়ে গেল? এটা শুনে তীব্র বেশ শব্দ করে হাসল। অবুঝ বাচ্চার বায়না জানেন তো, আমি যত বড় বিজনেসম্যান এবং ম্যাচিউর হই না কেন, আমার যে পার্সোনাল লাইফ সেটা একটা পিচ্ছির সাথে, আনম্যাচিউরড নাবালিকের সাথে। তার জেনারেশন ছেলেমেয়েরা প্রেম ভালোবাসাকে লাইফ মনে করে। অনেক রকম এক্সপেকটেশন থাকে তাতে। এই ধরুন বিয়ে প্রপোজ করবে, ঘুরতে নিয়ে যাবে, বৃষ্টিতে ভিজে প্রেমিকার জন্য অপেক্ষা করবে, রাত জেগে ফেসবুকে প্রেম করবে, মোবাইলে গল্প করবে, তারপর ভালোবাসা দিবসে অবাস্তব কিছু কথা আর প্রমিস করবে। বোকা বোকা কথা এসব আর কি। তুরের যে এই এক্সপেকটেশন আছে তা বলার দরকার নেই, কিন্তু আমি সম্পূর্ণ বিজি একজন মানুষ, যার কারণে ওকে সময় দিতে পারতাম না। তাই ওকে বেশিরভাগ সময় দরজার আড়ালে থাকতে হতো। আপনারা বিশ্বাস করবেন না, ও আমার সাথে যতদিন ছিল তার মধ্যে মাত্র একদিন ওকে নিয়ে বেরিয়েছিলাম। এখন এই অবস্থায় ওর মতো আনম্যাচিউরড মেয়ে এই রুমে থাকাটাকে
আটকে রাখাই বলবে। আর এ নিয়ে প্রচুর ঝগড়া হয় আমাদের মাঝে। মেয়েদের এমনি বোঝানো দেয়, আর তা যদি হয় এমন আনম্যাচিউর। আসলেই ভুল করে ফেলেছেন নাবালিকা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে। গার্লফ্রেন্ড নিজের এইজের হলেই ভালো হয়। মুচকি হাসল তীব্র। ধন্যবাদ কষ্ট বোঝার জন্য। সে যাই হোক, এবার কথায় আসি। আমি যখন ধর্মীয় মতে বিয়ে করে ওকে ওর ফ্যামিলির কাছে নিয়ে যেতে চাই, তখনই বাধে বিপত্তি। তুই বুঝে গেছে আমার লাইফে ওর জন্য কোনো সময় ছিল না, আর তাই ও পালিয়ে যায়। কিন্তু আমার পক্ষে গার্লফ্রেন্ড ছাড়া সম্ভব হলেও বউ ছাড়া না। আফটারঅল আমি ওর বউকে খুব ভালোবাসি, কিন্তু তুরের গায়ে যাতে কোনো দোষ না লাগে তাই আমি ওর বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাই। কিন্তু জানতে পারি আমার অবুজ স্ত্রী তার ফ্রেন্ড সানিকে বিএফ হিসেবে পরিচয় করিয়েছে, যাতে ওর ফ্যামিলি আমার সাথে বিয়ে না দেয়। তারপর ওকে কারোর জন্য কি বলেছিল, আর সেই আগে আমার কাছে কান্না করে বলে ওর ফ্যামিলির কাছে বলতে, যাতে ওকে কেউ বকা ঝকা না করে, মানে ওকে যেন কোনো কথা না শোনায়। মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেলে এটাই স্বাভাবিক, আমিও রাজি হয়ে যাই। তারপর আর কি, আমাকে বাংলা মুভির হিরোর মতো জেলে পুরে দেয়, যাতে আমি জেল ভেঙে ওর কাছে যাই ভালোবাসার দাবি নিয়ে। আর এটাই আমার চতুর্থ প্রশ্নের উত্তর। বিপক্ষের উকিল বলে উঠল, ভালোবাসার দাবি? আমার আর কিছু বলার নেই। এখানেই শেষ নয় ইয়োর অনার। এখন আপনি মিসেস তুরকে জিজ্ঞেস করলে সে সবটাই অস্বীকার করবে। আমি হাঁপিয়ে গেছি ওনাকে বোঝাতে গিয়ে। প্লিজ আপনি দয়া করে ওকে বোঝান, চোখ মুখ শক্ত করে। ওকে আমার বন্দিনী হতে রাজি হয়ে যেতে বলেন, মানে ওকে আমি আর কখনো ভুলের সুযোগ দেব না। আদালতে হাসির রোল পড়ে গেল। তীব্র এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে, সবাই এখন তীব্রের কথাই বলছে। রীতিমতো ওকে বিশ্বপ্রেমিক খেতাব দিয়ে দিয়েছে। এটা দেখে জর্জ সবাইকে সাইলেন্ট হতে বললেন। এটা মূলত ভিত্তিহীন একটা কেস। আদালতের সময় নষ্ট করার জন্য আপনার শাস্তি হতে পারে মিসেস তুর। প্লিজ এমনটা করবেন না। এতে ওনার শাস্তি না, আমার শাস্তি হবে। বউয়ের মন রক্ষায় লকআপে থেকেছি, মায়ের খেয়েছি, আর না জানি কি কি করেছি। প্লিজ এবার এমন কিছু করবেন না যাতে আমার আবার ওকে ছেড়ে থাকতে হয়। মেয়েটা অবুঝ, তবু আমার বউ, প্লিজ, মিনতি করে। এটা দেখে জর্জ নিজেই হেসে দেয়। ডক্টর রায়হান, আপনার মিসেস এর চেয়েও আপনাকে অবুঝ লাগছে। আপনি এত বড় বিজনেসম্যান হই আর যাই হই, প্রেমিক তো। তারপর তীব্র ভরা কোর্টে সবার সামনে তুরকে বলে ওঠে, তোমার জন্য জেলের ভাত, পুলিশের মার সব খেয়েছি, এবার তো বায়না বন্ধ করে ফিরে আসো। সাইলেন্ট প্লিজ। এমন কেস আমি আমার জীবনে প্রথম দেখলাম। যাই হোক, এখানে আর কিছু বলার আছে মিসেস তুর আপনার? তুর অনুভূতি শূন্যভাবে মাথা নাড়িয়ে না জানালো, কারণ এরপরে তুরের ছেলে ভোলানো কথা কেউ বিশ্বাস করবে না। তাই আদালত তীব্রকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়ে দিল, সাথে তুরকে কিছু বাণী প্রদান করলো যা তুরের কান পর্যন্ত এলো না। তীব্র কাঠগড়া থেকে নেমে তুরের কাছে গেল, তারপর হাঁটু গেড়ে সবার সামনে চিৎকার করে বলল, তুর, আই লাভ ইউ তুর, ভালোবাসি তোমাকে। আমি এর জন্য ক্ষমা করব না আপনাকে, বলে আদালত থেকে বের হয়ে গেল। তখন ঋদ্ধ তীব্রের কাছে গিয়ে ওকে কংগ্রেস করলো। তখন তীব্র বলল, সবটাই হলো, বাকি আছে নিজের নির্দোষিতার কথা সবাইকে জানানো। ঋদ্ধ, ইয়েস স্যার। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট স্যার, মানে ডক্টর রায়হান নিজের নাবালিকা প্রেমিকা তথা ওনার বর্তমান ওয়াইফের আবদার পূরণ করতে জেলে চলে গেছেন। এই নামে একটা নিউজে ব্রেকিং নিউজ দিয়ে দাও, বাকিটা পাবলিক নিজেই করে দেবে আমাকে রোমিও বানিয়ে। এরপর কেউ সমালোচনা না করে প্রেমিক হিসেবে আলোচনা করবে আমার। আর এটাই হচ্ছে ভালোবাসার শক্তি, মানে পাওয়ার অফ লাভ। ইউ আর গ্রেট স্যার। তীব্র বাইরে যেতেই দেখে মিডিয়া আর মানুষ তুরকে ঘিরে ধরেছে, আর এটাই স্বাভাবিক। কিন্তু তুরের সেটা সহ্য হচ্ছে না, তা বুঝতে পারছে। তোয়া ওকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা? রিপোর্টার, উৎসুক জনতা তুরকে পাগল করে তুলেছে। বুঝলো তুরের অবস্থা ভালো না। ভিড় ঠেলে তীব্র গিয়ে তুরকে সামলাতে না পেরে তুরকে জড়িয়ে ধরে। ঋদ্ধ সবাইকে সরিয়ে নিলেই তীব্র সবার সামনে ওকে কোলে তুলে নেয়। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টায় বরাবরের মতো ব্যর্থ। ওকে নিয়ে গাড়িতে বসে দ্রুত চলে যায়। তীব্র কিছু বলল না, শুধু মুচকি হাসলো। ঋদ্ধ মোবাইলে কল আসার কারণে চলে গেল। এটা দেখে তীব্র নিজের মনেই বলে উঠল, যাকে নিজের ভবিষ্যতের জন্য ডিসাইড করেছি তার জন্য কোনো ব্যবস্থা করব না, তা কি করে হয়? তুর নামের অমূল্য সম্পদের দাবিদার আমি এমনি নামহীন করে রাখতাম। 25% শেয়ারের বিনিময়ে তুর না, দাম দিয়ে তুরকে কিনিনি, কিন্তু তবুও ও আমার কাছে দামি। তীব্র বাইরে যেতেই দেখে তান, তুষা আর অরুণ দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছে ওরা সবাই রেগে আছে। ও মাথা নিচু করে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। তুষা নিজেকে সামলাতে না পেরে ইচ্ছে মতো তীব্রকে মারতে শুরু করে।
তীব্রকে সামলাতে না পেরে জোরে ধরতে শুরু হয় ওর পাগলামি। কুত্তা, শুয়োর, স্বার্থপর কোথাকার, এতদিন তোর সাথে আসি আর হারামি তুই বিয়া কইরা মাইয়ারে প্রেগনেন্ট কইরা জেলের ভাত খাইছস, অথচ আমাগরে জানানোর সময় তোমার হয় নাই। আস্তা হারামি তুই। তান আর অরুণ কোনো কথা বলছে না। তীব্র ওদের কিছু বলার সাহস পাচ্ছে না। এখন কিছু বললে মাইরু খেতে পারে। অরুণ মুখ খুললে পিন মারবে, আর তান কিছু বলবে না, রাগ দেখানো ছাড়া। এর চেয়ে তুষার গালাগালি ভালো মনে হলো তীব্রের, কিন্তু পরে ভাবলো না, এবারের জন্য কিছু বলা উচিত। ও কিছু বলতে যাবে তার আগেই তান বলল, কাজটা একদম ঠিক করিসনি তুই। মানলাম তুই প্রথমে জানতি না, কিন্তু যখন তোর কাছ থেকে সবটা জানতে পারলে তখন তো দরকার ছিল তোর কথা সবাইকে জানানো। তা না করে তুই বিয়ে করে হইছে রে, আর কত কম তো সহ্য হয়নি। পুলিশের ডান্ডার বাড়ি পর্যন্ত খাইছি। তুষাকে ছাড়িয়ে তানকে জড়িয়ে ধরে। তান প্রথমে ছাড়াতে চাইলো, পরে হার মেনে নেয়। এটা দেখে অরুণ আবার ফোরন কাটে। আহ্লাদ দেখলে বাঁচি না। আরে শালা, ও জেল থেকে বের হয়েছে, যুদ্ধ জয় করে নাই। এইটা শুনে তীব্র কিছু বলার আগেই তুষা বলে ওঠে, তুমি ঠিক করে রাখছো ওর সাথে এমন করবা। কথাটা শুনে অরুণ আহাম্মক হয়ে তুষার দিকে তাকায়। নিজের হবু বউ প্লাস প্রেমিকা যখন আরেকজনের জন্য ঝাড়ে কেমন লাগে। ও রেগে তীব্রের দিকে তাকাতেই তীব্র চোখ মারে, তাতে আরও খেপে যায় অরুণ। এই শোন, আমার না বিশ্বাসে হয়নি তুই আদৌ মেয়েটাকে বিয়ে করছস। তাহলে রেজিস্ট্রি পেপার কি তোর? হইলে তো ভালোই হতো, তোর পছন্দের মেয়েকে তো বিয়ে করে শোধে নিতাম। এটা বলে বেশ ঘাবড়ে যায় অরুণ, কারণ তুষার রাগি ফেস করে তাকিয়ে আছে। এটা দেখে অরুণ তানকে কিছু বলতে যাবে, তার আগে তুষা বলে, কেন আমাকে আর ভালো লাগে না এখন? এই জন্য তুষাকে এত ভালো লাগে, সবসময় ওর জন্য অরুণের সাথে ঝগড়া করে। যদিও এমনি খারাপ লাগে, কিন্তু যখন ভাবে অরুণ ওর পিছে লাগে তখন সেটা আর লাগে না। আচ্ছা থাম তোরা, এখন আমার বউয়ের কাছে যাওয়াটা বেশি প্রয়োজন। তীব্রদের ছাড়িয়ে তুরের কাছে যেতে চায়, তখনই তান ওর হাত ধরে। তীব্র জিজ্ঞাসুর দৃষ্টিতে তানের দিকে তাকাতেই তান বলে ওঠে, তোর মেয়েটা কিন্তু খুবই সহজ সরল, খুব ভালো মেয়ে। জানি না কতটুকু সত্যি আছে তোর কথায়, কিন্তু ওকে দেখে বুঝেছি অনেক কষ্ট পেয়েছে। যে কারণেই হোক তুই মুক্তি পা, এটা হয়তো চাইনি, মেনে নিতে পারছে না। ওকে যত্ন আদর দিয়ে বোঝাস, রাগ না করে। তীব্র মাথা নেড়ে আশ্বস্ত করলো। এটা দেখে অরুণ বলল, আমি শুধু এর টেস্টটা দেখছি। নারী বিদ্বেষী ভান করে এরকম কাজ করলো, তা আবার এই বয়সী একটা মেয়ের সাথে। চুপ করবি তুই? আমি তো নারী বিদ্বেষী হয়ে পারলাম, তুই কি করছিস? স্কুল লাইফের প্রেম, অথচ এখনো ফিয়ন্সি। কথাটা যেন অরুণের গায়ে কাঁটা হয়ে বিঁধল। ও তুষার দিকে রাগি চোখে তাকাতেই তুষা বাহানা করে কেটে পড়লো, তারপর বেরিয়ে পড়লো। বাইরে বেরোতেই তীব্রের সাথে শাওনের দেখা হয়। তীব্র ওকে দেখে পাশ কাটিয়ে যেতেই শাওন বলে উঠল, ভালোই গেম খেলতে পারেন আপনি, মেয়েটাকে একদম নিজের বউ বানিয়ে নিলেন। কথাটা শুনে তীব্র থমকে গেল, ঠিক হজম করতে পারল না, কারণ এটা তুরের দিকে বাজে ইঙ্গিত করছে। তীব্র কিছুটা রেগে গেল, কিন্তু নিজেকে শান্ত করে আলতো হাসি দিল। তোমাকে বলেছিলাম না তুর অপবিত্র নয়, কিন্তু এটা বলিনি তুর অবুজ। নইলে তুমি বলো নিজের বিয়ের কথা নিজেই জানে না, আর তাই তো তোমার কাছে আমার নামে নালিশ করেছে। কথাটা শুনে শাওনের রাগটা বেড়ে যায়, রীতিমতো জ্বলছে ওর গা। ও বেশ রেগেই বলে, তার মানে তুর যা কমপ্লেন করেছে সব সত্যি, আর এটাও সত্যি ও আমার বউ, যা তুর জানতো না। এখন নেশার ঘরে কি কেউ পেপারে সাইন করেছে তাতে কি আসে যায়? বিয়ের কথা জেনে বা না জেনেও কি করতো আপনি? শাওনের রাগ দেখে এবার চোখ মুখ শক্ত করে তীব্র বলে, তুরকে আমি তোমার আর তুরের নজরে ইউজ করেছি, আমার নজরে না। আমি এমনিতেই অনেকটা অলসামি ঝেড়ে 25% শেয়ার মানে জানো বিয়ের কাবিন স্বরূপ দিয়েছি, তো এমনি কথাটা শাওনকে রাগানোর জন্যই বলল। সে যাই হোক, শাওনের রাগে মাথা ফেটে যাচ্ছে, আর তীব্রের তাতে বেশ মজা লাগছে। একটা কথা সবসময় মানে তীব্র, যদি কেউ আপনাকে রাগানোর জন্য কিছু বলে তাহলে না রেগে শান্তভাবে হাসি দিন, এতে সে আপনার থেকে কাঙ্ক্ষিত ফল না পেয়ে নিজে চুপ হয়ে যাবে। পরে যদি সেই ব্যাপার নিয়ে তাকে হালকা নাড়া দেন, তারপর কিছু করতে হবে না, সে এমনি জ্বলে পুড়ে ছাই হবে, যা শাওনের সাথে হলো। তীব্র ওকে পাশ কাটিয়ে যাওয়ার আগে বলল, শাওন আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তুরের ভালো চাও। বাই দ্য ওয়ে, তুর আমার ওয়াইফ, ওকে আমি বিয়ে করে স্ত্রী হওয়ার সব সম্মান দিয়েছি। আমার যদি বাজে ইন্টেনশন থাকতো তাহলে নিশ্চয়ই আমি আদালতে ওকে অবুঝ বানাতাম না। ওকে নিয়ে আমার কোনো প্ল্যান নেই, তাই তুর আর আমাকে নিয়ে ভাবা বন্ধ করো। তুমি বুদ্ধিমান, বেশি বলতে হবে না আশা করি। শাওনের সাথে কথা বলে এদিকে আসতেই তীব্রের প্রচণ্ড রাগ ওঠে।
মিডিয়া আর মানুষ তুরকে ঘিরে ধরেছে। ওদের জন্য তুর নিজের বাবার কাছ থেকে ছিটকে পড়েছে। উনি তুরের কাছে যেতে পারছে না। এমনিতেই তুর মেন্টালি এখন স্ট্রং নয়, তার ওপর এত মানুষের ভিড়, প্রেস মিডিয়াদের নানা রকম উদ্ভট আর বাজে প্রশ্ন সহ্য করার ক্ষমতা তুরের নেই। ক্যামেরার প্রতিটি ফ্ল্যাশ যেন তুরের কাছে বিদ্যুৎ চমকানোর সময় যে ভয় হয় সেই ভয়ের আভাস করাচ্ছে। একদম চুপসে গেছে ও। আর ওদের অবাস্তব কুরুচিপূর্ণ প্রশ্ন শুনে পাগল প্রায় হয়ে গেছে, কিছুই বুঝতে পারছে না। বারবার পাগলের মতো হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। তীব্রের সাথে তুরের নাম জড়িয়ে যাওয়াতে এটাই স্বাভাবিক। প্রেস মিডিয়া নিজেদের পাবলিসিটির জন্য জানা তাই করবে, কিন্তু তুরের সেটা সহ্য হচ্ছে না, তা বুঝতে পারছে। তোয়া ওকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু কে শুনে কার কথা। রিপোর্টার, উৎসুক জনতা তুরকে পাগল করে তুলেছে। বুঝলো তুরের অবস্থা ভালো না। ভিড় ঠেলে তীব্র তুরের কাছে যায়, কিন্তু দিকহারা তুর বুঝতে না পেরে পাগলের মতো করে ওকে সরিয়ে মাথা চেপে ধরে। তুরকে সামলাতে না পেরে জড়িয়ে ধরে। প্রথমে ছাড়ানোর চেষ্টা করলেও পরে ক্লান্ত হয়ে পড়ে। তীব্র শক্ত করে ওকে জড়িয়ে রেগে সবাইকে সরতে বলে, কিন্তু উৎসুক জনতাকে আটকানো এত সহজ না, তাই ঋদ্ধ এসে সবাইকে পাশ কাটিয়ে জায়গা করে দিলে তীব্র সবার সামনে তুরকে কোলে তুলে নেয়। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টায় বরাবরের মতো ব্যর্থ। ওকে নিয়ে গাড়িতে বসিয়ে দ্রুত চলে যায়। তোয়া আর ওর বাবা চেয়েও ওদের ধরতে পারে না। তুরের বাবা পাগল প্রায় হয়ে তুরের কাছে যেতে চাইলেই তোয়া ওনাকে আটকায়। ওই লোকটা আমার মেয়েকে নিয়ে গেল, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যেতে হবে। গাড়ির পিছনে ছুটতেই তোয়া ওনাকে আটকে দেয়। ততক্ষণে তান এসেও ওনাকে আটকায়। তান ওনাকে তীব্রের বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে উনি নিজেকে শান্ত করে। তারপর ওনাকে নিয়ে সামান্য পানি খাওয়ায়। এর মধ্যে তান অরুণের কাছে নিজের বাইকের চাবি দিয়ে একটা সিএনজি নিয়ে আসে। গাড়ির মাঝে তুর বারবার নিজেকে তীব্রের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে। তুর ভালো করে চোখ মেলাতে পারছে না। আধো আধো চোখ মেলেই ও তীব্রের থেকে ছাড়া পাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে। শরীর ক্লান্তিতে এতটাই নিস্তেজ হয়ে গেছে যে তীব্রের বুকে কিল মারছে, কিন্তু তা যেন ওর গায়ে লাগছে না। ঋদ্ধের কাছ থেকে একটা পানির বোতল নিয়ে তুরকে খাওয়াতে চায়। তুর খেতে না চাওয়াতেই জোর করেই খাওয়ায়, কিন্তু পানি খাওয়াতেই তুর নিস্তেজ হয়ে তীব্রের বুকে ঢলে পড়লে তীব্র পানির বোতলটা ঋদ্ধের কাছে দিয়ে বা হাত দিয়ে তুরকে জড়িয়ে ধরে রাখে। তুর সম্পূর্ণ অচেতন হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর তীব্র নিজের বাড়ি পৌঁছে। তীব্র আর ওর দুজনের ড্রেস নোংরা। তুর বমি করে নিজের আর তীব্রের দুজনের গা ভাসিয়ে দিয়েছে। তুরের ড্রেস চেঞ্জ করে ওকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে নেয়। যাওয়ার আগে তুরকে ঘুমের ইঞ্জেকশন দেয়। প্রচণ্ড মানসিক চাপ পড়েছে ওর ওপর। ঘুমটা খুব দরকার ওর জন্য। শাওয়ার, পানির নিচে দাঁড়াতে পানির সংস্পর্শে এসে তীব্রের ব্যথার জায়গাগুলো জ্বলে ওঠে। এতটা আঘাত এর আগে পায়নি। দাঁত খিঁচে জ্বলনগুলো সহ্য করে যাচ্ছে। শাওয়ার নিয়ে ফিরে আসতেই দেখে নিচে চিল্লানোর আওয়াজ। তীব্র একটা ট্রাউজার আর সাদা একটা টি শার্ট পরে নিচে নেমে দেখে তুরের বাবা। তীব্র অবাক দৃষ্টিতে তানের দিকে তাকায়। ও কিছু বলতে যাবে তার আগেই উনি এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় তীব্রের গালে। তীব্র সামলাতে না পেরে 2 কদম পিছনে সরে যায়। তান আর তো একটু কাছে আসতে চাইলেই আঙুলের ইশারা দিয়ে ওদেরকে কিছু বলতে নিষেধ করে। উনি এসে তীব্রের টি শার্ট ধরে বলে, তোর সাহস কি করে হয় আমাকে না জেনিয়ে আমার মেয়েকে এখানে নিয়ে আসার। তীব্র মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। উনি তীব্রকে ছেড়ে জিজ্ঞেস করলো, আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? ওনার চিৎকার শুনে তীব্র শান্ত গলায় বলল, শান্ত হন আপনি, তোর আমার রুমে। বমি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে এসেছি ঘুমের ইঞ্জেকশন দিয়ে। ঘুম ভাঙতে সময় লাগবে। এটা শুনে আরও রেগে যায় উনি। আমার মেয়েকে কি করেছিস সত্যি করে বল, ওর কোনো ক্ষতি? তুরের বাবা পাগল হয়ে উপরের দিকে যেতেই তীব্র ওনাকে আটকে দেয়, যাতে উনি রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয় তীব্রের গালে। প্রতিটা থাপ্পড় দেয়ালে বাড়ি খাচ্ছে, কিন্তু তবু তীব্র শান্তভাবে বলল, দেখুন আঙ্কেল, আমি জানি তোর আপনার জন্য কি। ওকে নিয়ে যেমন আপনার চিন্তা হয় তেমনি আমারও। ভুলে যাবেন না, তোর শুধু আমার স্ত্রী নয়, আমার সন্তানের মা। সো ওর কোনো ক্ষতি করার চিন্তা দূরে থাক। কেউ যদি এমনটা ভাবে তাকেও ছাড় দেব না আমি।